আসসালামু আলাইকুম। নিঃসন্দেহে ডক্টর ইউনূস সাহেবের মতো যোগ্যবান ব্যক্তি বাংলার ইতিহাসে দ্বিতীয়বার প্রধান উপদেষ্টা হবেন বলে আমার মনে হয় না। প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী যেটাই বলেন না কেন, দায়িত্বটা প্রায় সেমই। তিনি প্রচন্ড শান্তিপ্রিয় একজন মানুষ। কথা যখন বলে তখন কিন্তু শুনতে খুব ভালো লাগে। ধীর স্থির ভাবে আস্তে আস্তে তিনি কথা বলেন। যেহেতু শান্তিপ্রিয় একজন মানুষ, নোবেল প্রাইজটাও কিন্তু তিনি শান্তিতেই পেয়েছেন। এই যে শান্তিপ্রিয় একজন মানুষ, তার যে শান্তিতে থাকার যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটাকে দেশের একটা গোষ্ঠী, কিছু জনগণ দুর্বলতা হিসাবে ভাবছে, এবং তারই প্রেক্ষিতে তারা দেশে বিভিন্ন অরাজকর পরিস্থিতি সৃষ্টি করতেছে। আমি তাদের উদ্দেশ্য করে কিছু কথা বলি। দেখেন, শান্তিপ্রিয় মানুষগুলা কিছুটা ঘুমিয়ে থাকা বাঘের মতো। হুম, তাদেরকে বেশি খোঁচাখুচি করতে হয় না। যখন রেগে যায় না, তখন কিন্তু ভয়ঙ্কর হয়ে ওঠে। এটাকে কেউ দুর্বলতা ভাববেন না। এটা আমাদের সৌভাগ্য, আমাদের কপাল যে আমরা তার মতো একজন মানুষকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসাবে পেয়েছি। যেমন পরিস্থিতিতে তিনি বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছে, খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি, ভঙ্গুর একটা পরিস্থিতি। বাংলাদেশটাকে একদম ঢেলে সাজানোর একটা প্রয়োজন, বাংলাদেশকে পুনরায় ঢেলে সাজানোটা খুবই প্রয়োজন এবং খুবই ইমিডিয়েট একটা পর্যায়ে, না করলেই না। তো সেরকম একটা পরিস্থিতিতে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। তো এই পরিস্থিতিতে তার একার পক্ষে এই দেশ সামলানো কিন্তু সহজ কিছু না। বাংলাদেশের মানুষ কিন্তু খুবই খারাপ। হুম। আমার সোনার দেশ, সোনার দেশে কিন্তু সোনার মানুষ তৈরি হয়নি। এই সোনার দেশে সোনার মানুষ যদি তৈরি করতে হয়, সেখানে ডক্টর ইউনূস সাহেবের মতো একজন মানুষকে প্রধানমন্ত্রী হিসাবেই হোক আর প্রধান উপদেষ্টা হিসাবেই হোক, তাকে রাখা উচিত বলে আমি মনে করি। সেক্ষেত্রে তার একার দ্বারা কিন্তু এই কাজ করা সম্ভব না। বাংলাদেশের আপামর আম জনতাকে এবং সমস্ত রাজনৈতিক দলকে তাকে সাহায্য করতে হবে। তিনি তো আর রাজনীতিবিদ না, তার তার তো ভুল ভ্রান্তি হতে পারে। ভুল ভ্রান্তি গুলা রাজনৈতিক দলগুলারও ধরিয়ে দেওয়া উচিত, এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলা সেই ভুল ভ্রান্তি গুলাই বারবার কিন্তু ধরিয়ে দিচ্ছে। এই বিষয়গুলাকে অনেকে ইতিবাচক, অনেকে নেতিবাচক হিসাবে দেখতেছে। এখন আসি আরেকটা পয়েন্টে। যেহেতু এরকম একটা ভঙ্গুর পরিস্থিতি, এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে তার সরকারে আসা, সরকারের দায়িত্ব গ্রহণ করা, তো সেক্ষেত্রে তিনি তো একা তো পারবেন না। তার একটা বাহিনী দরকার, তার একটা দল দরকার এই সব কিছুগুলাকে কন্ট্রোল করার জন্য। তো সেই বাহিনী, সেই দল হিসাবে কারা কাজ করতেছে? বাংলাদেশের আপামর আম জনতা সবাই জানে এবং সবাই বোঝে যে বর্তমান সময়ে ছাত্রদের যে রাজনৈতিক দল, নাগরিক পার্টি, তারাই ডক্টর ইউনূস সাহেবের বাহিনী এবং তার দল হিসাবে কিন্তু কাজ করতেছে। যখন সরকারকে কোনো প্রশ্ন করা হয়, রাজনৈতিক দলগুলা কোনো প্রশ্ন করে মিডিয়ার মাধ্যমে, তখন কিন্তু এই প্রশ্নগুলা করার জন্য এই নাগরিক পার্টির নেতাকর্মীদেরকেই মিডিয়াতে ডাকা হয়, এবং তারা কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করে। কিছু কিছু ক্ষেত্রে তারা কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়। যখন ব্যর্থ হয়, তখন তারা বলে, আমরা তো সরকারের অংশ না, আমরা তো সরকার দলীয় না। কিন্তু বিভিন্ন কার্যাবলীর মাধ্যমে তারা কিন্তু প্রকাশ করছে যে তারা সরকারের ক্ষমতা, সরকারের প্রায়োরিটি তারা কিন্তু পাচ্ছে। যেমন নতুন রাজনৈতিক দল তারা যেদিনকে গঠন করলো, ডিসি অফিস থেকে তারা সাহায্য সহযোগিতা পাইছে। এই বিষয়টা নিয়ে বেশ আলোচনা সমালোচনা সবকিছুই হয়েছে। এখানে কোনো একটা জায়গায় মনে হয় একটু ভ্রান্ত আছে, একটু ফাঁকা আছে, জনগণের অবগতি একটু বাইরে আছে, একটু লুকোচুরি আছে বলে আমার মনে হয়। তো যাই হোক, এই লুকোচুরিটা থাকার প্রয়োজন নেই আমার আমার দৃষ্টিকোণ থেকে। সরকারি দলের হিসাবে তারা কাজ করুক না কেন, তারা খোলামেলা কাজ করুক। লুকোচুরি কি আছে? লুকোচুরি থাকার কারণে বিষয়গুলা খুব বেশি প্রশ্নবিদ্ধ হচ্ছে, এবং সেটা থেকে তিলকে তাল হচ্ছে। অভ্যুত্থানের পরবর্তী একটা শক্তি, অভ্যুত্থানকে কেন্দ্র করে যেহেতু একটা রাজনৈতিক দল সৃষ্টি হয়েছে তরুণদের নেতৃত্বে,
তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কিন্তু করার অধিকার আছে। কারণ তারা নতুন, তাদের রাজনৈতিক প্রজ্ঞারও কিছু জ্ঞানের অভাব থাকতে পারে, ভুল হলে ভুল ধরাই দিতে হবে। বাংলাদেশটা তো তাদের তো আর একার না, তাই না? সবার। আর অভ্যুত্থানে আপামর আমজনতা, সমস্ত রাজনৈতিক দল এক জায়গায় হয়ে ঐক্যবদ্ধ হয়ে এই অভ্যুত্থানটা হয়েছে। সেহেতু এখানে প্রশ্ন করার অধিকার, আঙুল তোলার অধিকার সবারই আছে। বিষয়টা একটু ভাবার। সবাই কি বলেন? আল্লাহ হাফেজ।